সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং বাংলাদেশের যে যেখান থেকে কিশোর বাতায়নের নিয়মিত আয়োজনগুলো উপভোগ করছেন, তাদের সবাইকে আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। আমাদের রাজশাহীতে আজকে দুপুর থেকে বেশ ঝুম বৃষ্টি, খুবই ভালো একটা আবহাওয়া। এই ভালো আবহাওয়ায় আজকে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের একটু মনটা খারাপই হয়েছিল, কারণ আমরা ক্লাসটা শেষ করার আগেই আমাদের কি হয়েছে, আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি কিছু বলার নেই, কারণ হচ্ছে এখানে কিশোর বাতায়ন বা আমার কিছু করার ছিল না। বিকজ অফ প্রযুক্তি যখন বিট্রে করে তখন আসলে আমাদের কিছু করার থাকে না। যাই হোক, আমরা থমকে যাব না, বাধা আসবে, মাঝে মধ্যে আমরা হয়তো হোঁচট খাবো, কিন্তু একেবারেই থেমে যাব না। ওকে, তোমরা সকাল থেকে অনেকগুলো ক্লাস করে হাঁপিয়ে উঠেছো। আমরা একটু মেডিটেশন করে নিই। আমরা সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছে আমরা দেখবো। বাই দিস টাইম অনেকজন, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 100+ আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা শুরুতেই একটু রিফ্রেশ করবো নিজেদেরকে। সবাই ডান নাক দিয়ে বাতাস নেব, একদম বুক ভরে নিঃশ্বাস নিব। 5 সেকেন্ড ধরে রেখে বাম নাক দিয়ে ছেড়ে দেব, এভাবে 3 বার। ব্যাস, একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। ওকে, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা কারকের যে গ্রাউন্ডটা, আমরা কারকের সংজ্ঞা, কারকের পরিভাষাগুলো, প্রকার পর্যন্ত আমরা মনে হয় যেতে পেরেছিলাম। তারপরে আমাদের লাইনটা আনফরচুনেটলি ডিসকানেক্ট হয়ে গেছিল। আমরা হচ্ছে যে আজকে আমরা ঠিক কারকের যে মূল প্রকারগুলো সেখান থেকে আলোচনা শুরু করব। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো ঝটপট আমাদেরকে একটু জানিয়ে দাও। আর একটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। আরও একটা কথা, সেইটা হচ্ছে যে তোমরা বন্ধুদের টাইমলাইনে, নিজেদের টাইমলাইনে, নিজেদের গ্রুপে, নিজেদের পেজে এটা শেয়ার করো, অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা কি চলে যাব কারকের সমাসের প্রকারগুলোতে আমরা চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে সমাস 6 প্রকার, তার মধ্যে এক প্রকারটা আমরা আজকে শুরু করব, সেইটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব বানানটা লিখতে কিন্তু অনেকের মধ্যে দ্বন্দ্ব কাজ করে। দ্বন্দ্ব, দয়ে বয়ে, দন্তান্বয়ে দয়ে বয়ে। আমরা প্রত্যেকটা সমাসের 4টা করে জিনিস শিখব। ওইটার অর্থ শিখব, সংজ্ঞা শিখব, বৈশিষ্ট্য শিখব, প্রকারগুলো শিখব। তাহলেই আমার মনে হয় যে একটি সমাসের বা একটি প্রকারের নারী নক্ষত্র আমাদের জানা হয়ে যাবে। আমরা শুরুতেই এটার অর্থ কি, দ্বন্দ্ব মানে অর্থটা কি, আমরা প্রথমে এইটা শিখব, তারপরে সংজ্ঞা, তারপরে বৈশিষ্ট্য। একটা ভালো কথা বলি, তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর এই সমাসের প্রকারগুলোতে কিন্তু বৈশিষ্ট্যগুলো এইরকম পাট করে দেয়া নাই। আমরা যদি একটা মানুষের বা একজন ব্যক্তির বা একটা বস্তুর আমরা যদি বৈশিষ্ট্য চিনে ফেলি বা জেনে ফেলি, তাহলে কিন্তু তাকে ট্রেস করা আমাদের খুবই সহজ হয়। আমরা প্রত্যেকটা সমাসের কিন্তু কি শিখব, বৈশিষ্ট্য শিখব, যাতে আমি সহজেই এটি কোন সমাস নির্ণয় করার সময় খুব দ্রুত আমরা ট্রেস করে ফেলতে পারি। ওকে, লেটস গো। সরি, এই দ্বন্দ্ব শব্দ তুমি যদি অভিধানে খুঁজো, এর মোট তুমি 6টা অর্থ পাবা। কয়টা? তার মধ্যে এই ঝামেলা, ঝগড়া, মারামারি, ফাটাফাটির সাথে এটির একটি অর্থ হচ্ছে মিলন। দ্বন্দ্ব মানে মিলন। আমি আর একটা কি বলবো, দ্বন্দ্ব মানে হচ্ছে যুগ্ম, বা কি বলবো, দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া।
তার মানে এই অর্থের মাঝে এই দ্বন্দ্বের একটা ঘ্রাণ পাওয়া যায়। অর্থাৎ দ্বন্দ্বে আমাদের দ্বন্দ্ব সমাসে যেহেতু মিলন ঘটে, অর্থাৎ দ্বন্দ্ব অভিধানে আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দ্বন্দ্ব বলতে আমরা ঝগড়াঝাটি বুঝলেও সমাসে কিন্তু এইটা মিলন বা যুগ্ম বা জোড়া অর্থে ব্যবহৃত হয়। ওকে, আমি আগেই বলেছি যে দ্বন্দ্ব শব্দের মোট অর্থ কয়টি? 6টি, তার মধ্যে এগুলো আছে, মিলন, যুগ্ম, জোড়া। ওকে, তাহলে আমরা এবার সংজ্ঞা লিখব হচ্ছে, আমরা অর্থ শিখলাম, এবার আমরা শিখব কি? সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে যে সমাসে দুটি পদের মিলনে উভয় পদের অর্থ বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন একটা কথা হচ্ছে যে এইটাতে কি দুটি পদের মিলনই হয়? অধিকাংশ ক্ষেত্রে, 2-1টি ক্ষেত্রে বহুপদী দ্বন্দ্ব আছে, শতকরা 99% ক্ষেত্রেই কি হয়? আমাদের এই দ্বন্দ্ব সমাসে দুটি পদের মিলন ঘটবে, এবং এখানে যেটা সবচেয়ে বেশি ভাইটাল, উভয় পদের অর্থ বজায় থাকবে, এইটি হচ্ছে ভাইটাল। তাহলে একে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। ওকে, তাহলে আমরা দ্বন্দ্বের অর্থ শিখলাম, সংজ্ঞা শিখলাম, এবার বৈশিষ্ট্য বা এর লক্ষণগুলো আমরা শিখে নেব ঝটপট। ওকে, তাহলে আমরা এবার চলো যে দ্বন্দ্বের বৈশিষ্ট্যগুলো শিখে নিই। বৈশিষ্ট্য যেগুলো দেখে আমরা কি করব? দ্বন্দ্ব চিনব। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি উভয় পদের অর্থ প্রাধান্য পায়, বা সমস্ত পদে উভয় পদের অর্থ বজায় থাকে। এটি হচ্ছে দ্বন্দ্বের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদ কোনটা? পূর্বপদ এবং পরপদ, উভয় পদে একই বিভক্তি ব্যবহৃত হয়। এটি একটি বৈশিষ্ট্য, ব্যবহৃত হয়। আরেকটা কি? 3 নম্বর, সাধারণত এ সমাসে দুটি পদের মিলন হয়। এটি আরেকটি বৈশিষ্ট্য, মিলন হয়। ওকে, 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, এ পদের ব্যাস বাক্যে এ সমাসের ব্যাস বাক্যে ও এবং আর, এই 3টা ব্যবহৃত হয়। তাহলে দ্বন্দ্ব সমাস চেনার সবচাইতে বড় এবং শক্ত হাতিয়ার হচ্ছে এই ও এবং আর, এই যে 3টি, এগুলোকে বলা হয় সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয়ের যে কোনো একটি দ্বন্দ্ব সমাসে থাকবে। তার মানে কি, তুমি যদি এই ব্যাস বাক্যগুলো খেয়াল করো, অর্থাৎ আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমাদের প্রধান প্রবলেম হচ্ছে দুটি। একটি হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ এক সমস্ত পদকে ব্যাখ্যা করা, ব্যাস বাক্য তৈরি করা। আরেকটি হচ্ছে ব্যাস বাক্য দেখে অ্যানালাইসিস করে চিনতে পারা। অর্থাৎ কোনো সমাসে যদি কোনো সমাসের ব্যাস বাক্যে যদি ও এবং আর যে কোনো একটি থাকে, তুমি নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে, নির্ভাবনায়, নিশ্চিন্তে বলে দিবে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ক্লিয়ার? তার মানে দ্বন্দ্ব সমাস চিনার একটি শক্ত এলিমেন্টস হচ্ছে এই সংযোজক অব্যয়গুলো কি, ও আর এবং। কোনো কোনো বই অবশ্যই তথাটা ব্যবহার আছে, আমাদের বই এত দরকার নাই। ও আর এবং এই 4টি হচ্ছে দ্বন্দ্ব সমাস চিনার বা মনে রাখার হচ্ছে উপায়, বা এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা লক্ষণ, যাই বলো না কেন।
ক্লিয়ার? তাহলে আমরা দ্বন্দ্বের অর্থ শিখলাম, মিলন, যুগ্ম, জোড়া। সংজ্ঞা শিখলাম, যে সমাসে দুটি পদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে, এবং দ্বন্দ্ব সমাসের 4টি বৈশিষ্ট্য শিখলাম। এবার কি শিখব? প্রকার শিখব। আমরা কিন্তু বলেছি আমরা প্রত্যেকটি সমাসের কি শিখব? এই 4টা করে জিনিস আমরা শিখব: অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকার। তাহলে সমাসের ওই সমাসটা ফিনিশ, ওটা নিয়ে আর আমাদের কি করা লাগবে না, টেনশন করা লাগবে না। ওকে, তাহলে এবার আমরা চলো প্রকার ভেদে চলে যাই। দ্বন্দ্ব সমাসের প্রকার, বহুবিধ প্রকার আছে। আমরা প্রকার ভেদগুলো একটা একটা করে দেখে নিই। প্রকার ভেদ, কার প্রকার ভেদ? দ্বন্দ্বের প্রকার ভেদ। এক নাম্বার হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব কি? এইটাকে ভাঙলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ কল সমার্থক। শব্দটা এরকম ছিল, সমযোগ অর্থক। সমযোগ অর্থক, তাহলে সম মানে কি? সম মানে সমান, মানে এখানে একই। অর্থক মানে অর্থ প্রদানকারী, যিনি অর্থ প্রদান করেন তাকে কি বলা হয়? অর্থক। তাহলে সমযোগ অর্থক সন্ধি হয়ে কি হয়েছে? সমার্থক। তাহলে এই সমার্থক মানে কি? একই অর্থ প্রদানকারী। তাহলে এবার আমরা লিখব যে দ্বন্দ্ব সমাসের, যে আমরা একটা সংজ্ঞা লিখে দেবো, তাহলে বাকিগুলো এমনি আমরা ধরে ফেলতে পারবো। যে দ্বন্দ্ব সমাসের দুটি পদ একই অর্থ দেয়। যে দ্বন্দ্ব সমাসের দুটি পদ একই অর্থ দেয়, একই অর্থ প্রদান করে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। এখন দুটি পদ কি? আমরা বলেছি পূর্বপদ এবং পরপদ, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। আসো আমরা উদাহরণ দিই। তাহলে সমার্থক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের দুটি পদ একই অর্থ প্রদান করে তাকে কি বলা হয়? সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন ধরো আমি এরকম বললাম, সাপোজ এরকম বললাম হাট বাজার, তাহলে ব্যাসবাক্য কি হবে? হাট ও বাজার। তাহলে এখানে হাটের অর্থ যা, বাজারের অর্থ তাই, তাকে কি বলে? সুতরাং এটি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আরো কি দিবি? আমি দিই ধন সম্পদ। ধন সম্পদ, তাহলে কি হবে? ধন ও সম্পদ। তোমরা এই যে আরো অসংখ্য উদাহরণ আছে, টাকা পয়সা, তাহলে টাকা ও পয়সা। আমরা যে এই কাজ কাম নাই তোর, আমরা বলি একজনকে কি কাজ ও কাম। আমি কাজের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, বইপত্র, ঘর বাড়ি, হাট বাজার তো আমরা বললাম। হ্যাঁ, তাহলে এগুলো কি? সবগুলোই কি? সমার্থক দ্বন্দ্ব। বোঝা গেছে না? একদম ক্লিয়ার, এখানে কোনো জোট ঝামেলা নাই। ওকে, এবার চলো আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর সমার্থক দ্বন্দ্ব, এরপরে দুইটা ঠিক এটার অপোজিট অর্থ দিবে, ভাব দিবে। এটির নাম সমার্থকের বিপরীত কি? হ্যাঁ, ঠিক ধরেছ, বিপরীতার্থক দ্বন্দ্ব। এবার আমরা 2 নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব, তো এটা ভাঙলে কি হবে? বিপরীত যোগ অর্থক। বিপরীত মানে কি? বিপরীতমুখী। অর্থক মানে কি? অর্থ প্রদানকারী। তাহলে দুটি পদ যে থাকবে, সমাসে দুটি পদ থাকবে না? দুটি পদ যে থাকবে, এই দুটি পদ পরস্পরের বিপরীত অর্থ দিবে। কেমন? দেখো আমরা উদাহরণ দিই, তাহলে আমরা এটাকে নিজেরা লিখে ফেলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। তাহলে এটা সংজ্ঞা কি হবে? যে দ্বন্দ্ব সমাসের দুটি পদের অর্থ পরস্পর বিপরীত তাকে কি বলে? বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন আমি বললাম এরকম, এই শব্দটা হচ্ছে আসল নকল, তাহলে ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে আসল ও নকল। আমি বললাম এরকম, অনেকবার এসছে আমাদের পরীক্ষা এটা, লাভ ক্ষতি, তাহলে কি হবে? লাভ ও ক্ষতি। তোমরা বলতে পারো স্যার শুধু ও দিয়ে দিচ্ছে, আর এবং দিয়ে, এটাকেই করে নাও, লাভ আর ক্ষতি, লাভ এবং ক্ষতি, কোনো সমস্যা নাই। ও আর এবং তিনটির একটি থাকবে। ক্লিয়ার? আচ্ছা,
আবার আমি এরকম বললাম, দেখো তার আয় ব্যয়ের মধ্যে কোনো সঙ্গতি নেই, তাহলে হবে আয় এবং ব্যয়। উঁচু নিচু, আমি বললাম আলো অন্ধকার। অর্থাৎ যতগুলো বিপরীতার্থক শব্দ আছে সকল শব্দই কি হবে, এখানে বিপরীতার্থক দ্বন্দ্ব হিসেবে ব্যবহৃত হবে। ওকে, ক্লিয়ার? খুব কঠিন করে না, একেবারে সহজ করে আমি বলছি। হ্যাঁ, অনেক কঠিন কথা আছে, আমরা কঠিনে যাব না। আমাদের যাতে এটা জলবৎ তরলং হয়, অর্থাৎ পানির মতো সোজা হয়, আমরা সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে তোমরা ইজিলি এটা ধরতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা সমার্থক গেল, বিপরীতার্থক গেল। এবার 3 নাম্বার আমরা পড়ব হচ্ছে, এটির নাম হচ্ছে মিলনার্থক। আচ্ছা, এইটিতে কতগুলো কন্ডিশন আছে, লেখো। যে দ্বন্দ্ব সমাসের মিলনার্থক, মিলন, যে দ্বন্দ্ব সমাসের, এটা আমরা লিখে দিই একটু, যে দ্বন্দ্ব সমাসের দুটি পদের মাঝে পারিবারিক সম্বন্ধ ও অর্থের ব্যবহারিক মিল রয়েছে, অর্থের ব্যবহারিক মিল রয়েছে, তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। মিলন যোগ অর্থক, এই মিলনার্থক দ্বন্দ্ব বলে। তাহলে এখানে দুটি কন্ডিশন তুমি মাথায় রাখবা, একটির নাম হচ্ছে পারিবারিক সম্বন্ধ, আরেকটি হচ্ছে অর্থের ব্যবহারিক মিল। এই দুটোকে তুমি মাথায় রেখে যদি নির্ণয় করো তাহলে তোমার মিলনার্থক দ্বন্দ্ব ভুল হওয়ার চান্সটা কম। সেইটা কেমন? আমি পারিবারিক দ্বন্দ্ব বললাম এরকম, ভাই বোন আমি যদি বলি তাহলে কি হবে, ভাই ও বোন, বাবা মা, তাহলে বাবা ও মা হলো এটা। এবার অর্থের ব্যবহারিক মিল, আমরা সচরাচর একটা শব্দ বললে এরকম বলি কি, এই গাছপালা, তাহলে কি হবে, গাছ ও পালা। লতা পাতা, তাহলে এরকম যে লতা পাতা। বা বললাম এরকম যে এই চেয়ার টেবিল, খাতা কলম, অর্থাৎ চাটা, চা বিস্কিট। এই যে আমরা একটা শব্দ বললে ওটার সাথে আর একটা শব্দ অটোমেটিক্যালি যে চলে আসে, সেটি হচ্ছে কি অর্থের ব্যবহারিক মিল। আর পারিবারিক সম্বন্ধ, সহজ কথা হচ্ছে যাদের সাথে আমাদের কি বলে যে আত্মীয়তা আছে, আত্মীয়তার সম্পর্ক, পারিবারিক সম্বন্ধ হতে পারে, আত্মীয়তার বন্ধনও হতে পারে। এই দুটোর একটি যদি হয় তাহলে এই সেটা মিলনার্থক, আর আরেকটা শর্ত হচ্ছে অর্থের ব্যবহারিক মিল যদি হয় তাহলে সেটিকে কি বলে, মিলনার্থক দ্বন্দ্ব বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা এবার 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারটা হচ্ছে 4, এটিকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক, বিরোধ মানে কি, বিরোধ মানে ঝগড়া বিবাদ। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে যে দ্বন্দ্বের দুটি পদের অর্থের মাঝে বিরোধ ভাব বা বৈরী ভাব কাজ করে, তাকে কি বলে, বিরোধার্থক দ্বন্দ্ব বলে। এখন অর্থের মাঝে বৈরী, আমি কি উদাহরণ দিই, যেমন শব্দটা এরকম ছিল, শব্দটা হচ্ছে অহিনকুল। তাহলে কি হবে, অহি মানে সাপ ও নকুল মানে বেজি, অহি ও নকুল, তাহলে অহিনকুল। এটার মানে কি, ভীষণ শত্রুতা। শব্দ দুটোই কি করে, একটা বৈরী ভাবাপন্নতা বিরাজ করে। আমি বললাম এরকম দা কুমড়া, তাহলে কি হবে, দা ও কুমড়া। আমি বললাম হচ্ছে সাপে ও নেউলে সমান সমান কি, সাপে নেউলে। আমরা কি, স্বর্গ ও নরক সমান সমান স্বর্গ নরক। তাহলে এগুলো হচ্ছে কি বিরোধার্থক দ্বন্দ্ব।
আমার মনে হয় যে তোমরা এই চারটা খুবই সহজভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আরও একটি দ্বন্দ্বের মধ্যে, সেটির নাম হচ্ছে 5 নাম্বার চলে যাবো, মুছে দিলাম আমরা এখানে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা দেখেছো, পরে আবার স্ক্রল করে ভিডিওটা পরবর্তী দেখে নিতে পারবে। 5 নাম্বার এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব এইটা বুঝো, অলুকটা কি, অলুক জিনিসটা কি, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি কীভাবে বুঝবো যে অলুক দ্বন্দ্ব কি? অলুক শব্দটা এটা হচ্ছে অ মানে হচ্ছে নয়। এখানে নেগেটিভ নঙার্থক অব্যয় বলে, এটা যে অব্যয়টা নঙার্থক অর্থাৎ নেগেটিভ অর্থ দেয়। মানে হচ্ছে নয়। আর এই লুক শব্দটা এসছে কোত্থেকে? লোপ থেকে। তাহলে লোপ মানে কি? লোপ মানে হচ্ছে বিলুপ্তি। তাহলে এবার অলুক মানে কি পেলাম? মানে নয়, আর এই লুক মানে হচ্ছে লোপ। তাহলে অলুক আমরা অর্থটা পেলাম কি? অলুক শব্দের অর্থ পেলাম যেখানে লোপ পাই না। ক্লিয়ার? মানে নয়, লুক মানে লোপ, বিলুপ্তি, যেখানে বিলুপ্তি নয়, অর্থাৎ কি হয় না? বিলুপ্তি হয় না, লোপ পাই না। তাহলে এবার আমরা চলে যাব সংজ্ঞায়। লেখো, যে দ্বন্দ্বের সমস্ত পদ থেকে বিভক্তি চিহ্ন লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। তাহলে যে দ্বন্দ্বের সমস্ত পদ থেকে বিভক্তি চিহ্ন লোপ পায় না তাকে কি বলে? অলুক দ্বন্দ্ব বলে। অলুক দ্বন্দ্বটা কি? যেমন আমি এরকম বললাম, সাপোজ এই যেমন দেখো, হাতে কলমে ব্যাখ্যা কি হবে? এটার ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে হাতে ও কলমে। খেয়াল করো, এই প্রত্যেক জায়গাতে হাতে একটা বিভক্তি আছে এ, কলমে একটা বিভক্তি আছে একটা এ। তাহলে হাতে ও কলমে সমস্ত পদে গিয়ে দেখো হাতে কলমেই আছে, এখানে বিভক্তিটা লোপ পায়নি। এই জন্য এটিকে বলা হচ্ছে কি? অলুক দ্বন্দ্ব। আমরা এরকম বলি, এই শব্দটা এরকম, পথে ঘাটে। আমি বললাম মায়ে ঝিয়ে কাজ করছে, মায়ে ঝিয়ে ভাঙো তোমরা। আমরা বললাম এরকম, হাটে বাজারে। আমি বললাম এরকম, দেখো হাটে বাজারের পরে আমরা যদি দেখি এরকম দেশে বিদেশে। আমরা বললাম পথে প্রান্তরে, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো সব কি? অলুক দ্বন্দ্ব। এখানে কি হচ্ছে? এখানে কোনো বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না, বিভক্তি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকছে, এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব। ওকে, এরপরে আমরা দ্বন্দ্বের শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা আরও একটি দ্বন্দ্বের প্রকার শিখব, সেটির নাম হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। কেমন? আচ্ছা, হ্যাঁ, আসো সাধারণ দ্বন্দ্ব। এখানে আমাদের বইয়ে এইটা কত নাম্বার গেল? আমরা 6 নাম্বার হবে এবার। তাহলে 6 নাম্বার সাধারণ দ্বন্দ্ব। এখানে কোনো কন্ডিশন ছাড়াই দ্বন্দ্বটা ব্যবহার হবে। সাধারণ দ্বন্দ্বের গঠন অনেকগুলো হতে পারে। যেমন আগেরটা বললাম কি, সমার্থক মানে কি? দুটি অর্থ দিবেই। বিপরীতার্থক মানে কি? বিপরীতার্থক মানে সাধারণ দ্বন্দ্বের মধ্যেও কিন্তু কি মিলনার্থকের অনেক জিনিস চলে আসবে। কেমন? সুতরাং এটা অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন সাধারণ দ্বন্দ্বের গঠনটা এরকম হতে পারে যে, যেমন ধরো যে এরকম বললাম, এই হাত ও পা অঙ্গবাচক যোগে, হাত ও পা, তাহলে কি হবে? হাত পা। বলে না মায়েরা কে হাত পা ধুয়ে পড়তে বসো। হ্যাঁ, এইটার গঠনটা অঙ্গবাচক যোগে হতে পারে।
আবার সাধারণ দ্বন্দ্ব, এটা আমরা অঙ্গবাচকে বললাম। আমরা এরকম বললাম যে যেমন ধরো সংখ্যাবাচকের ক্ষেত্রে হতে পারে সংখ্যাবাচক যেমন কি, ভাই আমি এত 7-5 বুঝি না, তাহলে বা আপনি এর মধ্যে কেন এত 9-6 করছেন, তাহলে এটি একটি সাধারণ দ্বন্দ্বের উদাহরণ। আগেরটা বললাম অঙ্গবাচক, এটা বললাম সংখ্যাবাচক। হ্যাঁ, যে ভাই আমি এত 7-5 বুঝি না, 7-5 মানে কি 7 ও 5, 9-6 নষ্ট করা, যদিও 9-6 মানে কি 9 ও 6। তাহলে এইটা আবার অনুচর শব্দযোগেও হতে পারে, অনুচর শব্দযোগেও কিন্তু সাধারণ দ্বন্দ্ব হতে পারে। এটা কেমন করে হয় অনুচর শব্দযোগে? যেমন ধরে এরকম বললাম এই কাপড় চোপড়, তাহলে কাপড় ও চোপড় এই অনুচর শব্দ কাকে বলে? একটা ভাষার ভাব ফুটিয়ে তোলার জন্য একটা শব্দের অনুকরণে আর একটা শব্দ যদি আমরা তৈরি করে ফেলি, যে শব্দটা কি নাই সাধারণত কোনো অর্থ থাকে না, এটাকে অনুচর শব্দ বলে। যেমন বলেন স্যার রাস্তা একদম ফাঁকা, রিক্সা টিক্সা কিচ্ছু নাই, তো আমরা রিক্সার অর্থ পাই, টিক্সা কি? বাড়িতে গিয়ে বলি যে মা ভাত টাত থাকে দাও তো, টাকা পয়সা নাই, টাকা পয়সা দুটারই অর্থ আছে, এটি সমার্থক। কিন্তু আমি যদি বলি যে আমার কাছে এই মানে পয়সা টয়সা নাই, তাহলে পয়সা আমি বুঝলাম, টয়সা কি, তাই না? তারপরে সাধারণ দ্বন্দ্ব সর্বনাম যোগে হতে পারে, সর্বনাম দুটি সর্বনাম যোগে, এই যে যা তা, যা ও তা, যে সে, যে ও সে, এরকম। হ্যাঁ, তারপরে ক্রিয়া যোগে হতে পারে, ক্রিয়াবাচক শব্দ যোগে হতে পারে, বিশেষণবাচক শব্দ যোগে সাধারণ দ্বন্দ্বগুলো হতে পারে। ক্রিয়াবাচক যেমন ধরো এই যাওয়া আসা, আসা যাওয়া করা, আসা যাওয়া, আসা ও যাওয়া। ওকে, এই শেষ নাম্বারে একটি দ্বন্দ্ব আছে, আমাদের এইটি এত বেশি ব্যবহার নেই, এতটা বেশি পপুলার নয়, তবে আমরা ছেড়ে দেওয়ার কথা নাই, আমরা এটা একটু দেখে নিই। এটাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন বৈয়াকরণ বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। ডক্টর জ্যোতিভূষণ চাকি তার একটি বইয়ে উনি যেই ব্যাখ্যাটা দিয়েছেন আমরা তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। অ্যাক্সেস দ্বন্দ্বটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ ব্যাসবাক্যের অনুগামী হয় না, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। এইটা অর্থাৎ সমস্ত পদটি ব্যাসবাক্য অনুযায়ী তৈরি হবে না, অ্যাক্সেস দ্বন্দ্ব। হ্যাঁ, উনি বলেছেন যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ ব্যাসবাক্যের অনুগামী হয় না, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। আমরা যেমন ধরো আমরা এইটা উদাহরণ দিই, সাপোজ আমি এরকম বললাম বাবা ও মা, তাহলে এখানে কি হচ্ছে? এটা ব্যাসবাক্য, সমস্ত পদ কি হচ্ছে? বাবা মা। এখন এইটা অনুযায়ী তো এইটা হলো কেমন? আমি বলছি যে লাভ ও ক্ষতি, তাহলে সমস্ত পদটা কি হচ্ছে? লাভ ক্ষতি, তাহলে এইটা অনুযায়ী কিন্তু এইটা হলো। কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্বে এখানে যা থাকবে এটা তা হবে না, অর্থাৎ এখানে সমস্ত পদটা ব্যাসবাক্যকে ফলো করে হবে না, সেটিকে কি বলছে? অ্যাক্সেস দ্বন্দ্ব। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝবো। এটা আমরা বোঝানোর জন্য এটা দিলাম এখানে। যেমন ধরো কমন উদাহরণ, তুমি, আমি ও সে। এখন হচ্ছে কি, এটা যদি বহুপদীর ক্ষেত্রে হয়, এইটা হচ্ছে কি তুমি, আমি ও সে কি আমরা, তাহলে এইটা অনুযায়ী এইটা হয়নি, এখানে একটাও নাই, তুমি আমি ও সের মধ্যে একটিও নাই, এখানে তুমি ও সে। আমি বললাম তুমি ও সে, তাহলে কি হচ্ছে? তোমরা। তারপর আমি এরকম বলে দেখো জায়া ও পতি, তাহলে এখন হয়ে যাচ্ছে কি? দম্পতি। এখন আমি যদি এরকম বলি শব্দটা কিন্তু এরকম হয়,
দম ও পতি, তাহলে এই যখন এই দম্পতি হবে তখন এই অনুযায়ী এটা হলো, তার মানে এটা এক্সেস নয়, এটা অনুযায়ী এটা হয়নি, তার মানে এইটা এক্সেস। তাহলে এই দম ও পতি, এই দম্পতি, এটি হচ্ছে পারিবারিক সম্বন্ধ। পারিবারিক সম্বন্ধ হলে কোন সমাস হয়? মিলনার্থক দ্বন্দ্ব। আমার মনে হয় যে আমরা এতক্ষণ যে দ্বন্দ্ব সমাসের মোটামুটি সার্বিক দিক আলোচনা করলাম, বিষয়গুলো তোমাদের বোধগম্য হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কি করবে? আমাকে আমার কমেন্ট বক্সে কি করবে? প্রশ্ন করবে, এবং আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের উত্তর দেওয়ার জন্য। এবার আমরা চলে যাব সেকেন্ড ওয়ান, আরও একটি ছোট্ট সমাস আমরা শিখে আজকের ক্লাসটা শেষ করব। ওকে, চলো তাহলে আজকে আমরা দ্বন্দ্ব সমাসের কি শিখলাম? 4টা জিনিস শিখলাম। আমরা এই 4টাই তোমাদের সাথে একটু কি করে নিই, একটু রিভিউ করে নিই। 1 নম্বর শিখলাম দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, দ্বন্দ্ব শব্দের অর্থ যুগ্ম, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। সংজ্ঞায় কি বললাম? যে সমাসে দুটি পদের অর্থই সমস্ত পদে বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এর বৈশিষ্ট্যগুলো কি? এটি হচ্ছে সাধারণত দুটি পদের মিলন হয়, সমস্ত পদে দুটি পদের অর্থ বজায় থাকে এবং উভয় পদে একই বিভক্তি যুক্ত হয় এবং ব্যাস বাক্যে ও আর এবং যুক্ত হয়। এবং আমরা এটা 7টা প্রকার পড়লাম। একটি হচ্ছে সমার্থক, আরেকটি হচ্ছে বিপরীতার্থক, আরেকটি হচ্ছে মিলনার্থক, আরেকটি হচ্ছে বিরোধার্থক, আরেকটি হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, আরেকটি হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব, আরেকটি আমরা পড়লাম সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে মোটামুটি আমাদের দ্বন্দ্ব সম্পর্কে কি হলো? একটি ধারণা হলো। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা আরও একটি সমাস শিখব। এটির নাম হচ্ছে দ্বিগু সমাস। এটা আমরা যেহেতু একটি ছোট্ট সমাস, আমাদের সময় অল্প, এই জন্য আমরা এটা আজকে শেষ করে দিব। এর পরবর্তীতে আগামী ক্লাসে আমরা কর্মধারায় সমাস শুরু করব, তারপর তৎপুরুষ। আমাদের আর হয়তো বা 2টি ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। তাহলে এই শব্দটি হচ্ছে কি? এবার আমরা চলে যাব এই দ্বিগু সমাসে। লিখে নাও সবাই খাতায়, দ্বিগু সমাস। ওকে, তাহলে আমরা প্রথমে কি শিখবো বললাম? প্রথমে শিখব অর্থ, তারপরে কি শিখব? তারপরে শিখব হচ্ছে সংজ্ঞা, তারপরে কি শিখব? তারপরে শিখব হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে কি শিখব? তারপরে শিখব হচ্ছে প্রকার। তবে দ্বিগু সমাসের প্রকার নাই, আমরা এখানে শুধু উদাহরণ দিব এবার। হ্যাঁ, উদাহরণ। এই যদি মোটামুটি আমরা শিখি তাহলে আমাদের দ্বিগুটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অল্প কথাই দ্বিগুতে আছে। আমরা তার ফাঁকে একটু দেখে নিই যে তোমাদের কারো কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা। শুভ বিকেল, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শাপলা সরকার আমাদের দেখছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাব কিসে? অর্থে। এই দ্বিগু, দেখো এই জিনিসটা খেয়াল করো। এই দ্বিগু শব্দটা, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, আর এই গু কথাটা এসছে গো থেকে। গো, দ্বি মানে হচ্ছে দুই। দ্বাদশ আছে না, দেখবা দয়ের নিচে ব আছে। হ্যাঁ, তাহলে দ্বি দুই, আর গো, গু শব্দটা এসছে গো থেকে। এই যে গু, গো হলো, এটিকে বলা হয় বিকারজাত শব্দ। এখন এইটা তোমরা যদি প্রশ্ন করো, স্যার বিকারজাত জিনিসটা কি? বিকারজাত হচ্ছে আঞ্চলিকতার প্রভাবে একটা স্বরবর্ণের জায়গা আর একটা স্বরবর্ণ চলে আসা। সাপোজ দেখো, আমরা এরকম বললাম যে আমরা এরকম বলি কম, কেউ কেউ এটাকে বলে এটা আমারটা কম দিলা কেন? হ্যাঁ, তাহলে এই যে আমাদের এখানে শব্দটা এরকম আছে অনুরোধ। আমাদের পার্শ্ববর্তী জেলাতে এরকম বলে, সেটাকে অনুরোধ বলে, অনুরোধ। তাহলে অটা উ হয়ে গেছে, এখানে কয়ের পরে একটা অ ছিল, এটা উ হয়ে গেছে। এখানে এই যে গোটা, ওটা উ হয়ে গেছে, এটিকে বিকারজাত শব্দ বলে। তার মানে এই গো মানে কি?
এটা আমরা বললাম দ্বি মানে দুই, আর এই গো মানে হচ্ছে গরু। হ্যাঁ, তাহলে এইটা অর্থ হচ্ছে কি, দ্বিগু মানে কি, দ্বিগু শব্দের অর্থ দাঁড়াইলো দুইটা গরু। কেন বললো আমরা, অ্যাকচুয়ালি এটা দুইটা গরুর সমাহার বা সমষ্টি। অর্থাৎ এখানে দুইটা গরুর বা সমাহার সমষ্টি কি করে হয়, জিনিসটা হচ্ছে দুইটা গরুর বিকৃত মূল্য দিয়ে কোনো কিছু তৈরি করা। বোঝা গেল? আচ্ছা, এইটাই হচ্ছে কি দ্বিগু। আমরা এই দ্বিগুর একটা প্রেক্ষাপট আছে, আমরা প্রেক্ষাপটটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বেসিক্যালি এই দ্বিগু শব্দটা সংস্কৃত থেকে এসছে। একজন সংস্কৃত মহিলা পণ্ডিত ছিল, তার কি বলে যে বাড়িতে অনেকগুলো বই ছিল। সে এই বইগুলোকে সংরক্ষণ করার জন্য একটি কি করেছিল, একটা আলমিরা করেছিল। হ্যাঁ, একটি বুক সেলফ করেছিল। তো বুক সেলফে টাকা দিতে সে যখন পারছিল না, সে বিধবা, তার স্বামী সন্তান সংসারে কেউ ছিল না, সে তখন করেছিল কি, তার সম্পদ ছিল দুটো গরু, এবং গরু বেচে সে কি করেছিল, ওইটা বানাইছিল। তখন সে যে ছিল কি বলে যে যেই মিস্ত্রি ছিল, তাকে বলেছে যে তুমি আমার এই সেলফের উপরে খোদাই করে লিখে দাও দ্বিগু। তো মিস্ত্রি বলছে মানে কি, তোমার মানে বুঝে কাম নাই, লেখার কাম তুমি লিখে দাও। হ্যাঁ, তো এইটি একটি গল্প সংস্কৃত ভাষায় প্রচলিত আছে। এই দ্বিগু শব্দটা সচরাচর তোমরা সমাস ছাড়া এই সমাসের বাইরে কোথাও পাবা না, এরকম কোথাও ব্যবহার নাই বললেই চলে। আমি আমার শিক্ষা জীবনে বাংলায় যেহেতু পড়াশোনা, অনেক বই পড়তে হয়েছে, আমি সমাস ব্যতীত অন্য কোথাও এই দ্বিগু এর ব্যবহার বা দ্বিগু শব্দটা কোথাও পড়িনি, পাইনি। তা দ্বিগু মানে কি, দুইটা গরুর সমাহার। তাহলে এবার আমরা সংজ্ঞা লিখব। লেখো, যে সমাসে, সংজ্ঞাটা আমরা তুলে নিই এবার। যে সমাসে পূর্ব পদের সংখ্যাবাচক শব্দের সাথে পরপদ বিশেষ্যের মিলনে সমষ্টি অবলিক সমাহার অর্থে পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। ওকে, আবার একটু রিভিউ করে নাও। যে সমাসের পূর্বপদের সংখ্যাবাচক শব্দের সাথে পরপদ বিশেষ্যের মিলনে সমষ্টি বা সমাহার অর্থে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। এইটা হচ্ছে আমাদের দ্বিগু সমাসের কি সংজ্ঞা। ক্লিয়ার? আচ্ছা, আমরা তোমাদের শুধু একটু এখানে বৈশিষ্ট্য বলে দিব, যে এখানে সংজ্ঞার অনেক জিনিস বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবে, তাহলে আমাদের দ্বিগু সমাস চেনা খুবই সহজ হবে। আমরা বৈশিষ্ট্য আরেকটু নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাহলে শুধু তুমি লেখো, যে সমাসের পূর্বপদের সংখ্যাবাচক শব্দের সাথে পরপদ বিশেষ্যের মিলনের সমষ্টি বা সমাহার অর্থে পরপদের অর্থ প্রাধান্য পাই তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। ওকে, এবার চলো আমরা চলে যাব কোথায়? বৈশিষ্ট্যে চলে যাব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ সবসময় সংখ্যাবাচক শব্দ হবে, সংখ্যাবাচক শব্দ, এবং এটি পদ হিসেবে কি হবে? বিশেষণ পদ হবে। এটা সংখ্যাবাচক শব্দ হবে। সংখ্যাবাচক শব্দ মানে কি? পূর্বপদ 2, 4, 6, 8, 10 এরকম থাকবে। এখানে দেখো না কি আছে? 2 আছে, দি। এরকম অলওয়েজ পূর্বপদে কি থাকবে? দ্বিগু সমাসে, যেটা আর অন্য কোথাও থাকবে না এক জায়গা ছাড়া। এই আমরা একটি বহুব্রীহি সমাসের একটি সাব ভাগ আছে, একটি প্রকার আছে, যেখানে আমরা সংখ্যার একটা গন্ধ পাবো। তবে ওইটা এবং এইটা ভাবগত দিক থেকে আকাশ জমিন পার্থক্য। আমরা যখন বহুব্রীহি পড়বো তখন এটা নিয়ে খোলাসা করে দেব। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক, পূর্বপদটা অলওয়েজ কি হবে? সংখ্যাবাচক শব্দ হবে, এবং সংখ্যাবাচক শব্দটা কোন পদ হবে? বিশেষণ পদ হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরপদ
বিশেষ্য হবে, পরপদ বিশেষ্য হবে। কেমন? 3 নাম্বার হচ্ছে পূর্বপদ প্লাস পরপদ মিলে আবার বিশেষ্য পদ তৈরি হবে। পূর্বপদে কোন পদ ছিল? বিশেষণ। পরপদ কোন পদ ছিল? বিশেষ্য। এই দুটো মিলে আবার তৈরি হবে কোন পদ? বিশেষ্য পদ তৈরি হবে। ওকে, এরপরে 4 নাম্বার হচ্ছে এ সমাসের ব্যাসবাক্যে, এ সমাসের ব্যাসবাক্যে সমাহার অবলিক সমষ্টি, এই দুটো শব্দের যে কোনো একটি এই সমাসের ব্যাসবাক্যে সমাহার অবলিক সমষ্টি কথাটির ব্যবহার হবে। এই 4টা বৈশিষ্ট্য তুমি যদি মনে রাখতে পারো তবে তুমি পথ হারাবে না। তোমার দ্বিগু সমাস নির্ণয়ের সুযোগ, ভুল হওয়ার সুযোগ একেবারেই কম থাকবে। বোঝা গেল? তাহলে কি বললাম? পূর্বপদ সংখ্যাবাচক, অর্থাৎ পূর্বপদটা অলওয়েজ 2, 4, 6, 8, 10, 20 এরকম হবে। এবং এই বিশেষ সংখ্যাবাচক শব্দটা কি পদ? বিশেষণ পদ। ও যার সাথে যুক্ত হবে সেটা অলওয়েজ বিশেষ্য পদ হবে। আমরা উদাহরণ দিয়ে আরেকটু বুঝিয়ে দেব। দুটো পদ যখন একসাথে হয়ে যাবে তখন দুটো মিলে আবার বিশেষ্য পদ হবে। বোঝা গেল? আর ব্যাসবাক্য যখন আমি ভাঙবো তখন ব্যাসবাক্যের মধ্যে কি সমাহার এবং সমষ্টি কথাটি ব্যবহৃত হবে, যে কোনো একটি। ওকে, চলো আমরা এবার তাহলে কি করি, এবার উদাহরণ দিই, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম এরকম, আমি বললাম যে চতু মানে কি? চতু মানে 4, ভুজের সমাহার, চতুর্ভুজ। তা দেখো এটি ছিল সংক্ষেপে লিখছি বিন মানে কি? বিশেষণ। আবার এটা কি? এটা একাধারে সংখ্যাবাচক শব্দ। ভুজ এটা ছিল কি? বিশেষ্য। দুটো মিলে এখন চতুর্ভুজ, এটি হচ্ছে কি? বিশেষ্য। এখানে সমাহার আছে। কেমন? যেমন এরকম আমরা বলতে পারি চৌ। আচ্ছা, এখানে একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমাদের অনেক বন্ধুরা আছে এরকম যে আমি ভাঙতে দিলাম, সাপোজ দেখো আমি ভাঙতে দিলাম, এরকম বললাম চৌরাস্তা। সে এরকম ভাঙে যে 4 রাস্তার সমাহার, দ্বিগু সমাস। এইটা অনেক টিচার কেটে দিতে পারে, কারণ তোমাকে বলেছে চৌরাস্তা, তুমি ভাঙছো 4 রাস্তার সমাহার। হ্যাঁ, 4 মানে এর প্রতিনিধিত্ব 4ই করছে, এটা ঠিক আছে, কিন্তু এইটা ছিল চৌরাস্তা ছিল তৎসম, এটাকে তুমি করে দিলে তদ্ভব। এইটা করা সঙ্গত নয়, তুমি এটা করতে পারবে না। তোমার যদি খুব খায়েশ হয়, খুব যদি ইচ্ছা হয় 4 দিলে ভালো লাগে স্যার, তাহলে তুমি এইটাকে ব্রাকেটে দিয়ে তুমি এরকম করবা, চৌরাস্তার সমাহার ব্রাকেটে 4। হ্যাঁ, আবার অনেকে আমি এরকম দেখেছি আমাদের এরকম, এই ধরো এরকম বলে সেতার কি দেয়? 3 তারের সমাহার। নাও এখানে সে মানে 3, তুমি সে ব্রাকেটে তুমি যদি দিতে চাও 3, এরপরে তুমি লিখতে পারো তারের সমাহার, তাহলে সেতার। আমি বললাম এইরকম, দেখো সপ্তাহ, তাহলে শব্দটা কি? সপ্ত অহের, অহে মানে কি? সপ্ত মানে 7, অহ মানে অহ শব্দের অর্থ দিন, তাহলে সমাহার মানে কি? সপ্তাহ। বা আমি এরকম বললাম শতাব্দী, তাহলে এখানে শত, এরপরে অব্দ মানে বছর, অব্দের সমাহার শতাব্দী, তাহলে 100 বছরের সমাহারকে কি বলছে? শতাব্দী। হ্যাঁ, এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। ত্রিফলের সমাহার ত্রিফলা। হ্যাঁ, তাহলে এরকম অসংখ্য উদাহরণ আমাদের বইগুলোতে আছে, আমরা এটা দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং আমরা যদি আবার স্কোপ পাই
বেঁচে থাকি, তাহলে আগামী ক্লাসে আমরা কর্মধারায় সমাস সেই সাথে অব্যয়ভাব যদি টাচ করতে পারি তাহলে আমরা সেইটা পড়বো আর কি। হ্যাঁ, আমাদের এই আজকে আমরা আমাদের 4টা ক্লাসে হয়তো হয়ে যেত, কিন্তু যেহেতু গত ক্লাসটা আমাদের প্রায় অধিকাংশই অর্থাৎ অর্ধেকের বেশি ফল করেছিল, আমাদের হয়তো আজকের দিন বাদ দিয়ে আরও 3 দিন অর্থাৎ সব মিলিয়ে আমাদের 5টা ক্লাস লেগে যাচ্ছে। 4টা ক্লাস লাগার কথা ছিল, হয়তো আমরা আরও 3টা ক্লাস পেলে আমাদের এই সমাজটা আমাদের সুন্দরভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাস নিয়ে বা আমরা যেটুকু আজ পর্যন্ত যেটুকু পড়লাম অর্থাৎ এই দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। প্রশ্ন করলে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে। আমাদের এখন দুর্যোগ চলছে, আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে। সচেতনতার কোনো বিকল্প নেই। এই মহামারী করোনার একমাত্র প্রতিষেধক হচ্ছে বাড়িতে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাওয়া। তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে আর কিশোর বাতায়নের সাথেই থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।